রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতে শিক্ষার্থীদের ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর। শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তনের পরিকল্পনা। শুরু হয়েছে ঈদের অগ্রিম টিকিট বিক্রি। এবারও শতভাগ অনলাইনে। ফিরতি যাত্রার টিকিট মিলবে 21শে মে থেকে। রেকর্ডের পর রেকর্ড ভাঙছে প্রবাসী আয়। 9 মাসে এসেছে $30 বিলিয়ন বেশি। দুর্বল ব্যাংক এড়িয়ে চলছে প্রবাসীরা। পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের ওপর হামলায় উদ্বেগ। দেশের রাজনৈতিক দলের সীমান্ত হত্যা ও পুশিং প্রতিরোধে উদ্যোগের তাগিদ। ঈদুল আজহা সামনে রেখে চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে বেড়েছে মশলার দাম। খুচরায় বড় ধরনের প্রভাবের শঙ্কা। ট্যানারি মালিকরা বকেয়া পরিশোধ না করায় চট্টগ্রামের পশুর চামড়া সংগ্রহে অনিশ্চয়তা। ন্যায্য মূল্য ও বিনিয়োগ চান আড়তদাররা। এবং চীনের পথে মার্কিন প্রেসিডেন্ট। ইরান মোকাবেলায় চীনের সহায়তা প্রয়োজন নেই। যুদ্ধ নিয়ে হবে দীর্ঘ বৈঠক, জানালেন ট্রাম্প। শুভ সকাল। সংবাদ সকালে দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। সঙ্গে আছে আমি শাসমিন হাসান। এবার বিস্তারিত। দেশকে এগিয়ে দিতে রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এজন্য জনমত তৈরিতে শিক্ষার্থীদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। বলেন, সীমিত সম্পদের সদ্ব্যবহার ও মানসিকতা পরিবর্তনের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শিক্ষা, স্বাস্থ্য সহ দেশের বিভিন্ন সংকট সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা হয়। নানা বিষয়ে শিক্ষার্থীদের প্রশ্নের জবাবও দেন প্রধানমন্ত্রী। এখন এআই বা টেকনোলজি বেসড যেই এডুকেশনগুলো আছে বা বিষয়গুলো আছে, এগুলোকে আমরা মোর এমফেসাইজ দিতে চাচ্ছি, সো দ্যাট আপনারা বা ইয়াং জেনারেশন বা বাংলাদেশে যারা আপনার ভবিষ্যৎ, তারা যাতে এগুলোতে আপনার ইকুইপড হতে পারেন। প্রধানমন্ত্রী বলেন, সরকারের সক্ষমতা বিবেচনায় সময় লাগলেও ভবিষ্যৎ বিবেচনায় রেখে শিক্ষা, স্বাস্থ্য নিয়ে নানা উদ্যোগ নিচ্ছে সরকার। বাংলাদেশের প্রেক্ষাপট, আপনারা এই দেশে বড় হয়েছেন, আপনারা জানেন, আমরা যতই বলি জিরো টলারেন্স, এটা একটা অবাস্তব ব্যাপার। ডু ইউ বিলিভ দিস? আপনারা কেউ বিশ্বাস করেন যে জিরো টলারেন্স? আপনারা বিশ্বাস, তো আপনারা যদি বিশ্বাস না করেন, আমি কেন বিশ্বাস করবো এটা? বাট আমরা যেটা চেষ্টা করছি এই বিষয়টাকে যতটুকু লাগাম টেনে ধরা যায়। এত বছরের বিষয়টা আমরা 2 মাস, 6 মাসে, 1 বছর, 2 বছরে পাবো না। এটা একটা হ্যাবিটের ব্যাপার। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সরকার ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ করে গড়ে তোলার কাজ করছে বলেও জানান সরকার প্রধান। আমরা একটা ছোট দেশ, গরিব দেশ। আমাদের রিসোর্স যে খুব আনলিমিটেড বা অনেক রিসোর্স তা না। এই রিসোর্সটাকে আমাদের প্রপারলি ইউটিলাইজ করতে হবে। আমরা যদি আমাদের ওয়েস্ট কমাতে পারি, আমরা যদি আমাদের অ্যাটিটিউড বা হ্যাবিটগুলো চেঞ্জ করতে পারি, আমরা ইনশাল্লাহ, আমি মনে করি অনেক কিছু ইনশাল্লাহ আমরা করতে পারবো। রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে দেশের জন্য কোনো উদ্যোগী কাজে আসবে না উল্লেখ করে এ বিষয়ে শিক্ষার্থীদের ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমরা যদি দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল না রাখতে পারি, তাহলে কিন্তু আমরা কোনো কিছুই তৈরি করতে পারবো না। তৈরি হবে ভেঙে যাবে। সেজন্য একটা স্থিতিশীল পরিবেশ দরকার। এই ক্ষেত্রে আমি মনে করি আপনাদের প্রত্যেকটা এখানে উপস্থিত প্রত্যেক স্টুডেন্টের একটা বড় কিন্তু ভূমিকা আছে। যেই ভূমিকাটা আপনারা সোশ্যাল মিডিয়া হোক, আপনারা যে মাধ্যমে ধীরে ধীরে কিন্তু এটা একটা ওপিনিয়ন তৈরি করতে হবে যে ঠিক আছে, আমরা রাজনীতি করব, আমরা রাজনীতি করেছি, রাজপথে অনেক কিছু করেছি, বাট এখন স্থিতিশীলতা আসতে হবে। মত বিনিময় শেষে সরকার প্রধানের হাতে স্মারক উপহার তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাক্তার ABM ওবায়দুল ইসলাম। কেউই আপনাদের আসন থেকে উঠবেন না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সম্মানিত প্রধান সমন্বয়কারী, 21শ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় উচ্চশিক্ষা কারিকুলামে আমূল পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাংলাদেশে উচ্চশিক্ষা রূপান্তর শীর্ষক কর্মশালায় তিনি জানান, প্রাথমিক থেকে উচ্চশিক্ষা কারিকুলাম নতুন করে সাজানোর সময় এসেছে। বলেন, শুধু পুঁথিগত বিদ্যা নয়, জোর দিতে হবে গবেষণা ও উদ্ভাবনে। তবেই সমৃদ্ধ হবে দেশের শিক্ষা ব্যবস্থার ভিত্তি। মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন UGC আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, ক্যাম্পাস থেকে উদ্যোক্তা তৈরির পরিকল্পনা করছে তার সরকার। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে গড়ে তোলা হবে উদ্ভাবন ও উদ্যোক্তা ইনস্টিটিউট এবং সায়েন্স পার্ক। বর্তমান সরকার একাডেমিক সিলেবাসকে সময় উপযোগী করার কাজ
এর ভিতরেই হাতে নিয়েছে। কলেজ এবং বিশ্ববিদ্যালয় ইনোভেটিভ বিজনেস আইডিয়া বাণিজ্যিকরণ করতে প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় সিড ফান্ডিং বা ইনোভেশন গ্রান্ট প্রদান, এটারও আমরা উদ্যোগ নিচ্ছি এবং এর উদ্দেশ্য ক্যাম্পাস থেকেই ব্যবসায়িক উদ্যোক্তা তৈরি করা। চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করে গড়ে তোলা হবে শিক্ষা ব্যবস্থা। স্কুল পর্যায়ে বাধ্যতামূলক করা হবে কারিগরি ও ব্যবহারিক শিক্ষা, জানান প্রধানমন্ত্রী। স্কুল পর্যায় থেকেই সরকার শিক্ষা কারিকুলামে কারিগরি এবং ব্যবহারিক শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা গ্রহণ করেছে। শুধু পুঁথিগত শিক্ষায় নয়, বিশ্ববিদ্যালয় গবেষণা এবং উদ্ভাবনের দিকে মনোযোগ না দিলে মনে হয় প্রতিযোগিতামূলক বিশ্বে আমাদের টিকে থাকা কিছুটা হলেও কষ্টসাধ্য হয়ে পড়বে। প্রযুক্তির উৎকর্ষতার পাশাপাশি আবহমানকালের নীতি নৈতিকতা, সামাজিক মূল্যবোধ ধরে রাখার আহ্বান জানান সরকার প্রধান। সমৃদ্ধ ভবিষ্যতের সাথে প্রযুক্তিগত উৎকর্ষতার আমরা অবশ্যই আলমগীন করব। তবে আমরা যেন আমাদের রাষ্ট্র ও সমাজের আবহমান কালের ধর্মীয়, সামাজিক, নৈতিক মূল্যবোধ হারিয়ে না ফেলি। উচ্চশিক্ষার এই রূপান্তর প্রক্রিয়ায় শিক্ষাবিদ সহ সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী। জানান, নিরাপদ, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। আমরা সম্মিলিত প্রচেষ্টা এমন একটি শিক্ষা ব্যবস্থার কাজ শুরু করতে চাই যা আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ বাংলাদেশকেও করবে আলোকিত। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ওআইসিভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূত ও হাই কমিশনাররা। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এই সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান তারা। এ সময় সদস্য রাষ্ট্রগুলো বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, টেক্সটাইল, ওষুধ, শিল্প সহ নানা খাতের সম্পর্ক জোরদারের পাশাপাশি বাংলাদেশের পাশে থাকার দৃঢ় প্রত্যয় জানান। তাদের বক্তব্যকে স্বাগত জানিয়ে সরকারের প্রতি ওআইসি সদস্য দেশগুলোর সমর্থনের জন্য জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। সচিবালয়ে আজ বসছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠক। এই বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ঝর্ণা রায়। ঝর্ণা, আজ কয়টি এজেন্ডা রয়েছে জানাবেন? সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হতে যাচ্ছে সকাল 10টায় এই বৈঠকটি হওয়ার কথা রয়েছে। সেখানে সবচেয়ে বড় বাজেটে 16টি প্রকল্প এখানে বৈঠকে উপস্থাপন করার কথা রয়েছে। এর মধ্যে সংশোধিত এবং নতুন প্রকল্প মিলিয়ে প্রায় 10টি প্রকল্প এবার ফাইনাল হওয়ার কথা রয়েছে এবং এটি হচ্ছে প্রধানমন্ত্রীর প্রথম বৈঠক আজকে। এই বৈঠকে আমরা জানতে পেরেছি যে এই যে 10টি প্রকল্প এখানে উপস্থাপন করা হবে, এর মধ্যে ভবন নির্মাণ, অবকাঠামো নির্মাণ এবং উন্নয়ন কেন্দ্রিক প্রকল্পগুলো রয়েছে, যেমন শিক্ষা, স্বাস্থ্য, নির্বাচন এবং সংস্কৃতি, স্থানীয় সরকার, এমনকি আন্তর্জাতিক সংস্থার কার্যালয় কিছু নির্মাণেরও প্রস্তাব এখানে উপস্থাপন করা হবে। এবং এই যে 16 প্রকল্প উপস্থাপন করা হবে এবং এগুলো যদি একনেকে অনুমোদন দেওয়া হয় তাহলে এতে প্রায় 39,500 কোটি টাকার মতো খরচ হওয়ার কথা রয়েছে। শাসমিন, এ পর্যন্ত আমার কাছে। ধন্যবাদ ঝর্ণা। একনেকের বৈঠক নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী ঝর্ণা রায়। আসন্ন পবিত্র ঈদ উল আজহা ঘরমুখ মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আজ থেকে শুরু হচ্ছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। মঙ্গলবার রেলওয়ের এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বলা হয়, আজ বিক্রি হবে 23শে মে এর টিকিট। ফিরতি যাত্রা টিকিট বিক্রি শুরু হবে আগামী 21শে মে থেকে, যা চলবে 25 মে পর্যন্ত। গেল কয়েকটি ঈদের মতো এবারও রেলওয়ের শতভাগ অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট সকাল 8টা থেকে এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর 2টা থেকে অনলাইনে কেনা যাবে। রেলওয়ের ওয়েবসাইট থেকে যাত্রীরা টিকিট সংগ্রহ করতে পারবেন।
আসন্ন ঈদুল আজহার আগে ও পরের 7 দিন বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সচিবালয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে কথা বলেন তিনি। জানান, মহাসড়ক কিংবা নৌপথে পশুবাহী যানবাহনে যেন চাঁদাবাজি না হয় সেদিকে থাকবে গোয়েন্দা নজরদারি। এছাড়া সীমান্ত সুরক্ষায় বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ঈদুল আজহা ছুটিতে নিরাপত্তার জোরদার, কোরবানি পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করা সহ দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এই বৈঠকে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রীও। ঘণ্টাখানেকের বেশি সময় ধরে চলা এই বৈঠকের বিস্তারিত তুলে ব্রিফ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ঈদের ছুটিতে কঠোর নজরদারি থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর। ঈদুল আজহার আগের 7 দিন এবং পরের 7 দিন আমাদের পুলিশ হেডকোয়ার্টারে একটা মনিটরিং সেল কার্যকর করা হয়েছে, সেটা কার্যকর থাকবে ঈদের আগের 7 দিন এবং ঈদের পরের 7 দিন। আমাদের সমস্ত ডিপার্টমেন্টগুলোর হটলাইন এই রেজুলেশনে থাকবে। মহাসড়ক কিংবা নৌপথ কোথাও কোনো পশুবাহী যানবাহনে চাঁদাবাজি না হয় সেদিকে বিশেষ গোয়েন্দা নজরদারি থাকবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কোরবানির পশুবাহী বিভিন্ন যানবাহন এবং নৌযানে চাঁদাবাজি ইতিপূর্বে হয়েছে বলে আমাদের নলেজে আছে বিগত সময়গুলোতে, যাতে সেই চাঁদাবাজিগুলো বন্ধ করা যায় সেজন্য আমরা একটা হটলাইন নাম্বার এখানে দেয়া হয়েছে, নৌপরিবহন মন্ত্রণালয় মনে হয় এটা আপনারা হটলাইন নাম্বারগুলো পাবেন, কোন মন্ত্রণালয়, কোন সংস্থা, কোন নাম্বারের হটলাইন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সংখ্যালঘু নির্যাতনের অভিযোগের বিষয়ে কথা বলেন সালাউদ্দিন আহমদ। বাংলাদেশের সার্বভৌমত্ব আরেকটি দেশের সার্বভৌমত্ব, এটা হচ্ছে অন দ্য বেসিস অফ সোভারেইন ইকুয়ালিটি। আমরা দুই দেশের সাথে সম্পর্ক বজায় রাখি। এখন কোনো দেশের অঙ্গরাজ্যের একটা নির্বাচন, স্থায়ী নির্বাচন কি হলো, তার ফলাফল কি হলো, সেটার প্রভাব কি হবে, সেটা তাদের সম্পূর্ণ আভ্যন্তরীণ ব্যাপার। সীমান্ত সুরক্ষায় বিজিবিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। রেকর্ডের পর রেকর্ড ভাঙছে প্রবাসী আয়। চলতি অর্থ বছরের 9 মাসে দেশে এসেছে $30 বিলিয়ন বেশি। ইতিহাসে প্রথমবার টানা 5 মাস $3 বিলিয়ন বেশি রেমিটেন্স এসেছে দেশে। তবে অর্থ পাঠানোর ক্ষেত্রে দুর্বল ব্যাংকগুলো এড়িয়ে চলছে প্রবাসীরা। এজন্য ব্যাংকিং খাতে চলমান অস্থিরতাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। যদিও বাংলাদেশ ব্যাংক বলছে ব্যাংক নয়, রেমিটেন্স আশাকেই গুরুত্ব দিচ্ছেন তারা। সাদিয়া লাবনীর প্রতিবেদনে। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার বদলের পর প্রবাসী আয়ে জোয়ার শুরু হয়। সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সংঘাতেও তাতে ভাটা পড়েনি। একের পর এক রেকর্ড ভেঙে চলতি অর্থ বছরের 9 মাসেই প্রায় $31 বিলিয়ন রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। তবে রেমিটেন্সের এই জোয়ারে উল্টো চিত্র দেখা গেছে দেশের বেশ কয়েকটি ব্যাংকে। এসব ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় কমেছে উল্লেখযোগ্য হারে। বিশেষ করে তারল্য সংকট, অনিয়ম, দুর্নীতি ও টাকা উত্তোলনের সীমাবদ্ধতার কারণে মুখ ফিরিয়ে নিচ্ছেন গ্রাহকরা। টানা 18 বছর ধরে রেমিটেন্স আহরণের শীর্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে 2023 সালের ডিসেম্বরে দেশের মোট রেমিটেন্সের প্রায় 32% এসেছিল ব্যাংকটির মাধ্যমে। 2024 সালে 22% এবং 2025 সালে আসে 18.28%। আর 2026 সালের এপ্রিলে তা নেমেছে 18%-এর ঘরে। ধারাবাহিকভাবে কমলেও রেমিটেন্স সংগ্রহে প্রথম অবস্থানেই আছে ইসলামী ব্যাংক। তাদের বাড়লে তাদের দিকে যাচ্ছে, তারা আমরা জানি না। আমাদের শেয়ার তো ঠিক আছে, আমাদের শেয়ার থেকে উন্নীত করতেছে না। একটা হইতে পারে রেমিটেন্স তো দেশে এমনি বেশি আসতেছে এখন, সেখান থেকে তো তার একটা শেয়ার পাচ্ছে। আর কোনো ব্যাংকের কমতে পারে, যেমন এই যেগুলো এখন মার্জার হইতেছে সেই রেমিটেন্সগুলো তো অন্যান্য ব্যাংকে এখন যাচ্ছে, তাদেরও একসময় রেমিটেন্সের একটা শেয়ার ছিল। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে সবচেয়ে বেশি ধস নেমেছে সোশ্যাল ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে। রেমিটেন্স কমেছে এক্সিম ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, মেঘনা ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক সহ বেশ কয়েকটি ব্যাংকেরও। বিশেষজ্ঞরা বলছেন ব্যাংক খাতের চলমান অস্থিরতাই এর জন্য দায়ী। ব্যাংকগুলোকে সুশাসন নিশ্চিত করা না গেলে আস্থাহীনতা আরও বাড়বে। যে ব্যাংকগুলো দুর্বল ব্যাংক ছিল, এখানে অনেকে তো ডিপোজিটই উঠাইতে পারছে না, সুতরাং স্বাভাবিকভাবে লোকজন এখানে পাঠাবে। যতক্ষণ পর্যন্ত এই ব্যাংকগুলো দাঁড়াইতে না পারছে অথবা আস্থা তৈরি করতে না পারছে, ততদিন পর্যন্ত এই সমস্ত ব্যাংকে মানুষ একটু অপেক্ষা করবে, কারণ যারা ব্যাংকে নিজেদের টাকা রাখছিল তারাই টাকা উঠাতে পারছে না।
তবে কেন্দ্রীয় ব্যাংক মুখপাত্র জানিয়েছেন, আপাতত কোন ব্যাংকে কত রেমিটেন্স এলো তা নিয়ে ভাবছে না নিয়ন্ত্রক সংস্থাটি। রেমিটেন্স আশাকেই গুরুত্ব দিচ্ছেন তারা। বাংলাদেশ ব্যাংক দেশের ভিতরে রেমিটেন্স প্রবাহ অব্যাহত আছে কিনা, ক্রমান্বয়ে বাড়ছে কিনা, এই বিষয়গুলো বাংলাদেশ ব্যাংক তলিয়ে দেখবে। কিন্তু কোন ব্যাংকের মাধ্যমে আসছে, কার ব্যবসা কমে গেল, কার বাড়লো, সেটা বাংলাদেশ ব্যাংকের কাছে গুরুত্বপূর্ণ ইস্যু না। বিপরীতে বেশ কয়েকটি ব্যাংকে বেড়েছে রেমিটেন্স প্রবাহ। এই পরিবর্তন এখন ব্যাংক খাতের আস্থার সূচক হয়ে উঠছে বলছেন সংশ্লিষ্টরা। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর সংখ্যালঘু মুসলমানদের উপর হামলার অভিযোগ উঠেছে। এতে উদ্বেগ জানিয়েছে দেশের রাজনৈতিক দলগুলো। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিতে যেন কোনোভাবেই এর প্রভাব না পড়ে সে বিষয়ে সরকারকে সতর্ক থাকার তাগিদ দিয়েছে দলগুলো। পাশাপাশি সীমান্ত হত্যা ও পুশিন প্রতিরোধে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর রাজনৈতিক বিরোধীদের পাশাপাশি সংখ্যালঘু মুসলমানদের বাড়িঘর, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে হামলার অভিযোগ উঠেছে। এছাড়াও গেল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি নিহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল। সীমান্তে নিয়মিত তারা হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছেন। বিপুল পরিমাণে আমরা আমদানি করি, কিন্তু আমরা রপ্তানি করতে পারি না। অভিন্ন নদীগুলোতে বাদ দিয়ে বাংলাদেশের স্বার্থকে তারা নষ্ট করছেন। বাংলাদেশের কৃষি, বিশেষ করে কৃষি, নৌ চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। প্রায় সবগুলো নদীতেই তারা কম বেশি বাদ দিয়ে রেখেছেন। তাদের যে মুসলিম নাগরিক, সেই নাগরিকদেরকে যে তারা নির্যাতন করছে, এই ব্যাপারে কনসার্ন জানাতে হবে। এগুলো আমাদের সরকারের তরফ থেকে কাজ করা উচিত। ইন্ডিয়া আমাদের ব্যাপারে যে একটা প্রচণ্ড বাংলাদেশ বিরোধী প্রচারণা তারা নির্বাচনের আগে করেছে, এগুলো বন্ধ করার ক্ষেত্রে বার্তা দিতে হবে। এর প্রভাব যেন বাংলাদেশে না পড়ে সে বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি সীমান্ত হত্যা ও পুশিন প্রতিরোধে সরকারকে উদ্যোগ নেওয়ারও তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। আমাদেরকে সতর্ক থাকতে হবে, কারণ হচ্ছে যে ওখানে তারা অত্যন্ত মুসলিম বিদ্বেষী এবং একটা উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে। সেখানে বাংলাদেশকে দায়িত্বশীল আচরণ করতে হবে। সকল রাজনৈতিক দলকে এবং জনগণকে রাজনৈতিক দায়িত্বশীল আচরণ করতে হবে, যেন উত্তেজনাটা এখানে না ছড়ায় এবং তারা পুশিন করার চেষ্টা করতে পারে, সে ব্যাপারেও আমাদের সতর্কতা রাখা দরকার। আমরা মনে করি এগুলো নিয়ে বাংলাদেশের মানুষের উদ্বেগ উৎকণ্ঠা আছে। আমাদের সরকারের পক্ষ থেকে এগুলো অবশ্যই কথা বলা উচিত, প্রতিবাদ জানানো উচিত এবং এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা উচিত। সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদার এবং দুদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সবাইকে সম্মিলিতভাবে কাজ করারও তাগিদ দেন রাজনৈতিক নেতারা। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। এবার আইডিএলসি বাণিজ্য বার্তা। পবিত্র ঈদুল আজহার সামনে রেখে চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে বেড়েছে মশলার দাম। তবে পাইকারি ব্যবসায়ীরা বলছেন সরবরাহে কোনো ঘাটতি নেই। খুচরা ব্যবসায়ীদের দাবি, খুচরা বাজারে মশলা পৌঁছাতে দাম বেড়ে যায় অনেকটাই। চট্টগ্রামের বৃহত্তর পাইকারি বাজার খাতুনগঞ্জে জমে উঠেছে মশলার বেচাকেনা। ঈদুল আজহা সামনে রেখে পাইকার ও খুচরা বিক্রেতারা আগেভাগেই মজুত করছেন প্রয়োজনীয় মশলা। তবে বাজার ঘুরে দেখা যায় জিরা, এলাচ, দারচিনি, লবঙ্গ সহ বেশ কিছু মশলার দামে আগের তুলনায় কিছুটা বেড়েছে। এতে প্রভাব পড়তে শুরু করেছে খুচরা বাজারেও। পাইকারি ব্যবসায়ীরা বলছেন আন্তর্জাতিক বাজারে প্রভাব ও আমদানির খরচ বাড়ায় কিছু পণ্যের দাম সামান্য বেড়েছে। মশলা বলুন, তেল জাতীয় বলুন, সবকিছু স্বাভাবিক আছে। বোতল যার একটু সরবরাহ কম, এখনো এরা সরবরাহ তেমন জোরালোভাবে দিতে পারতেছে না। যেহেতু 2-3টা কান্ট্রি থেকে আদা আসতেছে, অতএব আর বাড়ার কোনো সম্ভাবনা নাই, বাড়লেও তেমন একটা বাড়বে না। এদিকে ক্রেতারা জানান মশলার খরচ বেড়ে যাওয়ায় চাপ পড়েছে বাজেটে। কোরবানি উপলক্ষে আসলে মশলার দামটা বৃদ্ধি পেয়েছে, আর এভাবে মশলার দাম বাড়তে থাকলে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে। বাড়তি মনে হচ্ছে, আর সামনে তো কোরবানি হয়তো আরো বেড়ে যাবে। এজন্য বাজারে যদি মনিটরিংটা থাকে তাহলে মনে হয় ভালো হবে। পাইকারি বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকলেও পণ্য খুচরা বাজারে পৌঁছাতে দাম অনেকটাই বেড়ে যায়। কোরবানি উপলক্ষে যে কোনো জিনিসের চাহিদা বাড়তেছে, দাম বাড়বে অবশ্যই। সামনে কোরবানি উপলক্ষে আপনার যে মশলার চাহিদাও বাড়বে, মশলার দামও বাড়বে, এটা নিশ্চিত আরো বাড়ার সম্ভাবনা বেশি। বাজার মনিটরিং এর মাধ্যমে সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণের দাবি ক্রেতাদের। আজিজা হক পায়েল, দেশ টিভি, চট্টগ্রাম।
নিজেদের ছোট ছোট স্বপ্ন পূরণে সবাই মিলে যায় খুশির মিছিলে। 40 বছর ধরে এমন অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। ময়মনসিংহ ও সিলেটে হামের উপসর্গ নিয়ে 4 শিশুর মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাম উপসর্গ নিয়ে 2 শিশুর মৃত্যু হয়। এদের মধ্যে একজন 10 মাস বয়সী, আরেকজন 3 মাস বয়সী। শিশু দুটি হামের পাশাপাশি নিউমোনিয়া আক্রান্ত ছিল। এ নিয়ে হাম ও উপসর্গে হাসপাতালে মৃত্যু হয়েছে 31 শিশুর। এদিকে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও 23 শিশু ভর্তি হয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে 21 শিশু। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম শনাক্ত হয়ে চিকিৎসাধীন আছে 96 শিশু। বরগুনায় আমতলীতে নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা ওসমান মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে অভিযুক্তকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, বাবা বিভিন্ন সময়ে একাধিকবার তার মেয়েকে ধর্ষণ করেন। তবে গত 24 এপ্রিল রাতে 13 বছর বয়সী ওই মেয়েকে আবারও ধর্ষণ করলে বিষয়টি তার স্ত্রী টের পেলে কৌশলে বাড়ি থেকে পালিয়ে যায় অভিযুক্ত বাবা। পরবর্তীতে কয়েকদিন পর আবারও অভিযুক্ত তার নিজ বাড়িতে আসলে ভুক্তভোগী ওই মেয়ের মা বিষয়টি থানায় জানালে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। হামের সংক্রমণ বাড়ায় রাজধানীর বাইরে হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ। আর এ নিয়ে আরো জানাতে মুন্সিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার। সুমন, কতজন শিশু ভর্তি রয়েছেন, চিকিৎসা কেমন পাচ্ছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি আসলে যেমনটি বলছেন, সারা দেশের মতো কিন্তু মুন্সিগঞ্জে কিন্তু হামের যে প্রকোপ সেটি কিন্তু আসলে বেড়েছে। আমরা দেখেছি গত 2 বছরে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে 62 জন শিশু কিন্তু আসলে এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পাশাপাশি 8 জন শিশুকে কিন্তু ঢাকায় কিন্তু রেফার করা হয়েছে। পাশাপাশি এখানে কিন্তু যে হামের টিকা, সেই টিকা কিন্তু কার্যক্রম এইখানে চলছে। আমরা এখন আসলে টিকাদান যে কর্মসূচি চলছে সেখানে আমরা রয়েছি। এখানে কিন্তু অভিভাবকরা তাদের শিশুদের কিন্তু আসলে হামের যে টিকা, সেই টিকা প্রদানের জন্য কিন্তু তারা কিন্তু আসছে। বেলা বাড়ার সাথে সাথে ভিড় আসলে কমেছে। এইখানে কিন্তু আমি বলে রাখি, মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে কিন্তু এখন পর্যন্ত 6 জন শিশু কিন্তু হামের চিকিৎসা নিচ্ছেন। তারা বলছেন যে আসলে যে উন্নত মানের যে চিকিৎসা, সেই চিকিৎসা কিন্তু মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেই। এখানে কিন্তু আইসিইউ যে সংকট, সেই সংকট রয়েছে। কিন্তু বলছে যে আসলে মুন্সিগঞ্জ জেলার একটি জেনারেল হাসপাতাল, সেই হাসপাতালে সেইভাবে কিন্তু আসলে চিকিৎসা তারা পাচ্ছে না। এখানে কিন্তু মুন্সিগঞ্জ সদর ছাড়াও কিন্তু মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলাও কিন্তু স্বাস্থ্য বিভাগ অতি ঘোষণা করেন। সেখানে কিন্তু প্রায় 50 জন শিশু কিন্তু চিকিৎসা নিচ্ছেন এবং সেখানে কিন্তু 5 জন রোগী কিন্তু ভর্তি আছে বলে আমরা আসলে স্বাস্থ্য সূত্রে জেনেছি। তো সব মিলিয়ে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে কিন্তু যে হামের উপসর্গ, সেটি কিন্তু আসলে দিন দিন বেড়ে চলছে, এরকমটাই কিন্তু আমরা জেনেছি। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে হামের সবশেষ খবর। তো আমরা আরো একটু বলতে চাই যে এলাকার স্থানীয়রা কিন্তু বলছেন যে তারা কিন্তু আসলে যে হামের উপসর্গ, সেটি কিন্তু তারা প্রচারণা আর কিছুটা বাড়ানোর জন্য কিন্তু তারা সেই কথা কিন্তু আসলে বলছেন। এবং এখানে কিন্তু আমরা দেখেছি যে স্বজনরা তারা কিন্তু শিশুদের ঝুঁকি এড়ানোর জন্য কিন্তু তারা যে হামের টিকা রয়েছে, সেই টিকার জন্য কিন্তু মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল, মুন্সিগঞ্জ পৌরসভা সহ 6টি টিকাদান কেন্দ্রে কিন্তু তারা শিশুদের নিয়ে কিন্তু যে শিশুদের টিকা,
সেই টিকা কেন্দ্রগুলিতে যাচ্ছেন এবং সেখানে কিন্তু টিকা দিচ্ছেন। এবং আমরা বলে রাখি যে টিকাদানের কর্মকর্তা রয়েছে তারা কিন্তু বলছে যে মুন্সিগঞ্জে তারা কিন্তু গত মাসের 4 তারিখে যে হামের টিকা শুরু হয় তারপর থেকে কিন্তু এখন পর্যন্ত কিন্তু অনবরত তারা টিকাদান যে কর্মসূচি সেই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং এখন পর্যন্ত তাদের যে টিকা সেই টিকা পর্যাপ্ত রয়েছে বলে তারা কিন্তু আসলে সেই বিষয়টি আমাদের জানিয়েছেন। পাশাপাশি মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে কথা যদি বলি তারা এখানে তারা বলছেন যে এখানে যেই ময়লা আবর্জনা সেই কারণে কিন্তু তারা কিন্তু চিকিৎসা নিতে কিন্তু ব্যাহত হচ্ছে বলে তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে হামের সবশেষ খবর। ধন্যবাদ সুমন। হামের পরিস্থিতি নিয়ে মুন্সিগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুমিত সরকার সুমন। লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর একটি নতুন বাজার মহিলা কলেজ সড়ক। প্রতিদিন এই সড়ক দিয়ে স্কুল কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী সহ হাজারো মানুষ চলাচল করেন। তবে কয়েকদিন ধরে চলমান ট্রেন নির্মাণ কাজের কারণে দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ। চলছে পরিকল্পনাহীন নির্মাণ কাজ। লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের নতুন বাজার থেকে মহিলা কলেজ সড়কের বর্তমান চিত্র এটি। এ সড়কের কোথাও কাদা, কোথাও বড় বড় গর্ত, আবার কোথাও বা জমে আছে নোংরা পানি। দেখে বোঝার উপায় নেই এটি একসময়ের একটি পাকা ও ব্যস্ত সড়ক ছিল। নতুন বাজার থেকে মহিলা কলেজ সড়কে প্রায় 16 কোটি 60 লাখ টাকা ব্যয়ে এবং উপজেলা মোড় থেকে নর্দমা পর্যন্ত আরো 16 কোটি 57 লাখ টাকা ব্যয়ে ড্রেন নির্মাণ কাজ চলছে। তবে খনন করে তোলা মাটি সড়কের পাশেই ফেলে রাখায় বন্ধ হয়ে গেছে পানি চলাচলের পথ। পরিকল্পনা অনুযায়ী বৃষ্টির পানি ডাকাতিয়া নদীতে গিয়ে পড়ার কথা থাকলেও বাস্তবে তা হচ্ছে না। গাড়ি ঘোড়া লই আইতে পারি না, গাড়ি ঘোড়া অনেক তালা নষ্ট হয়ে রয়েছে। একটু বৃষ্টি হলে বাচ্চা নিয়ে স্কুলে যাইতে পারি না, পুরো রাস্তাতে কাদা থাকে। রাস্তার যেভাবে কাজ চলতেছে এখন আরো 2 বছরে এই কাজ শেষ হবে না। সড়কে যানবাহন চলাচলের সময় কাদা পানি ছিটকে পড়ছে পথচারী ও আশপাশের দোকানগুলোতে। এতে বাড়ছে জনদুর্ভোগ। বাজারে কমে গেছে ক্রেতাদের উপস্থিতিও। কাজের কারণে আমরা দোকানদারি ঠিকমতো করতে পারতেছি না, কাস্টমারও ভোগান্তি, আমাদেরও ভোগান্তি। এনে জিজ্ঞাসা করছি যে কাজ দিয়ে এত দ্রুত গতিতে চলতেছে, যেরকম বাজা ওরকম তেল। লেবার সংকট নাই, কিন্তু বৃষ্টির জন্য আসলে কাজ করতে পারতেছে না। প্রতিদিন কাজ শুরু হলে এখন প্রতিদিন দেখা গেল যে দুপুরে পরে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির জন্য তো আসলে কাজ করা যাচ্ছে না। ঠিকাদারকে দ্রুত মাটি সরিয়ে কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। ঠিকাদারকে আমরা এই কাজটি দ্রুততম সময়ে সম্পন্ন করার জন্য তাদেরকে আমরা সকল ধরনের নির্দেশনা প্রদান করেছি এবং উনি আমাদেরকে নিশ্চয়তা দিয়েছেন যে আগামী জুন মাসের মধ্যে উনি আমাদেরকে কাজটি শেষ করে দিবেন। এই কারণে আমরা সকল ধরনের তদারকি অব্যাহত রেখেছি। ড্রেন নির্মাণ কাজ দ্রুত শেষ না হলে বর্ষায় দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা স্থানীয়দের। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।